যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023-এ তার সত্ত্বেও এই মুহূর্তে ত্রিপুরা যে রাজনৈতিক দরজা শুরু হয়েছে বা রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয়েছে, এই বিষয়ে কথা বলবো সিপিআইএমের অত্যন্ত জনপ্রিয় মুখ অ্যাডভোকেট সায়ন ব্যানার্জির সাথে। আচ্ছা, অভিষেক ব্যানার্জি তিনি একটা সভাতে গিয়ে বলছেন যে এই মুহূর্তে যে বিজেপি সরকার যে অবস্থায় আছে তার থেকে সিপিআইএমের সরকার আরও ভালো ছিল, এই বিষয়ে কী বলবেন? না, প্রথম কথা হচ্ছে যে আপনাদের সকল দর্শককে শুভেচ্ছা। দেখুন, সিপিএমের সরকার ভালো ছিল যদি ওনার মতামত যদি সেটা থেকে থাকে, এমনিতে মানুষ মাঝে মাঝে সত্যি কথা বলে ফেলেন, সেই সময়তে তাহলে সিপিআইএমের সরকারকে উৎখাত করবার জন্য উনি ত্রিপুরায় কেন গেছেন? খুব সোজা কথা তো। ত্রিপুরার বুকে বিজেপি তো ছিল না, ত্রিপুরার বুকে বিজেপির আগমনটা ঘটলো কীভাবে? সেই সময় আমাদের কম বেশি সবার মনে রয়েছে যে বামফ্রন্টের যে সরকার, সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্টের যে সরকার, সেই সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মুকুল রায়ের নেতৃত্বে ত্রিপুরায় কংগ্রেস ভাঙানোর কাজ শুরু করলেন। কংগ্রেসের এমএলএ সেখান থেকে ভাঙালেন, কলকাতায় নিয়ে আসলেন, 21শে জুলাইয়ের মঞ্চে যোগদান করালেন, কলকাতার হোটেলে তাদেরকে রেখে দিলেন। পরবর্তীকালে আমরা কি দেখলাম? যে তৃণমূলের পার্টি অফিসগুলো ওখানে গজিয়েছিল, তৃণমূলের কিছু নেতা একত্রিত হয়েছিল, কংগ্রেসের কিছু এমএলএ ভাঙিয়েছিল। এই গোটাটা রাতারাতি তাদের সাইনবোর্ড চেঞ্জ করে দিয়ে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছিল। সুতরাং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে বিজেপির চাইতে সিপিএমের সরকার ভালো ছিল, তো সেই সময় সিপিএমের সরকার আপনি ভাঙাতে গেছিলেন কেন? সিপিএমের সরকারকে উৎখাত করতে গেছিলেন কেন? খুব নির্দিষ্টভাবে একটাই কথা, ত্রিপুরার বুকে বিজেপি একটা ভয়ঙ্কর সেটব্যাকের মধ্যে রয়েছে, এবং 2023 সালে বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া, বামফ্রন্টের সরকার তৈরি করে, দুটো হচ্ছে মানে সময়ের অপেক্ষা। কেন এই কথা বলছি? তার কারণ মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে উপলব্ধি করেছেন ত্রিপুরার বুকে যে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পালনে ব্যর্থ। দ্বিতীয় সবচাইতে ভয়ঙ্কর যে বিষয় যেগুলো আস্তে আস্তে উঠে আসলো, ত্রিপুরার বুকে গণতন্ত্রের যে অবস্থা, মানুষের বাক স্বাধীনতা, বিরোধী দলগুলোর পলিটিক্স করবার যে স্পেস, আমার কথা আমি তুলে ধরবো সেটার জন্য স্পেস। বিরোধী দলনেতা মানিক সরকার তিনি তার নিজের কনস্টিটিউয়েন্সিতে যেতে পারছেন না। গোটা ভারতবর্ষের লোক দেখছে ত্রিপুরার প্রধান বিরোধী দল যারা বামফ্রন্ট, সিপিআইএম, তাদের পার্টি অফিস জ্বলছে, যদিও বা সেটারও রিটালিয়েট হয়েছে। এমনটা নয় যে সেটা একপাক্ষিক হয়েছে, একপাক্ষিক আর হবে না, কারণ আপনি মানে আঘাত করতে এলে তার প্রত্যাঘাত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে বিজেপি সরকারটা যখন চলে যাওয়ার তোড়জোড় করছে, যখন থাকবে না, তখন অভিষেক ব্যানার্জি অ্যান্ড হিজ কোম্পানি, গোটা তৃণমূল কংগ্রেস গেছেন ত্রিপুরাতে বিরোধী ভোট ভাগাভাগি করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। এবং এই সেম পলিটিক্স আমরা এখন দেখতে পাচ্ছি গোয়াতে। আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, 2019 সালে লোকসভার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে র্যালি ছিল ব্রিগেডে, যেখানে ভারতবর্ষের প্রচুর রাজনৈতিক দলের নেতারা ছিলেন এক্সেপ্ট লেফট পার্টিস, সেখানে উনি বলেছিলেন বিজেপির বিরুদ্ধে যে দল যে রাজ্যে শক্তিশালী সেই দল সে রাজ্যে লড়বে। এই ফর্মুলা অনুযায়ী আমি তৃণমূল কংগ্রেস, আমি পশ্চিমবঙ্গে লড়াই করবো এবং ইভেন আমি সাথে কংগ্রেসকেও নেব না, আমি নিজে লড়াই করবো। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে এই কথা বললেন, 2021 সালে এসে উনি গোয়াতে চলে যাচ্ছেন। গোয়াতে গিয়ে উনি কার দল ভাঙাচ্ছেন? উনি দল ভাঙাচ্ছেন কংগ্রেসের। উনি কার দল ভাঙাচ্ছেন? ত্রিপুরায় গিয়ে উনি বিরোধী পার্টিগুলোর দল ভাঙাচ্ছেন। ভাঙিয়ে আলটিমেটলি যেটা করছেন, বিরোধীদের যে জায়গাটা, বিরোধীদের যে একত্রিত হওয়ার জায়গাটা, বিরোধী যে ভোট, সেই বিরোধী ভোটকে ভাগ করবার একটা সূক্ষ্ম প্রচেষ্টা করছেন। উনি ব্যর্থ হবেন, খুব নির্দিষ্ট ভাষায় বলছি। এটা চলবে না, এটা হতে পারে না। তার কারণ দেখুন, আপনি যদি গোয়ার দিকে তাকান, গোয়ার দিকে গোয়া ফরওয়ার্ড পার্টি হতে পারে, কংগ্রেস হতে পারে, তারা এই মুহূর্তে প্রধান বিরোধী দল। দে হ্যাভ দ্য অর্গানাইজেশনস ওভার দেয়ার, তাদের ওখানে একটা অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনের উপর ভোট করে দাঁড়িয়ে তারা সেখানে ভোট করে তারা বিরোধী দল। সেম ত্রিপুরার বুকে। সুতরাং হঠাৎ করে আমি অন্য কারুর মদতে পুষ্ট হয়ে গিয়ে আমি ত্রিপুরায় যাচ্ছি, গোয়ায় যাচ্ছি, বিরোধী ভোট ভাগ করে গিয়ে বিজেপিকে সুবিধা করতে দেওয়ার জন্য, মানুষ কিন্তু ওরা ভালো চোখে দেখছে না। অভিষেক ব্যানার্জি এটাও বলছেন যে সিপিআইএমকে এবং কংগ্রেসকে একটিও ভোটে নষ্ট করবেন না, এটা বলছেন। 8 ঘন্টা ধরে ইডি জেরা করেছে, তো উনি আর কি বলবেন?
আমার তো খারাপ লাগে কংগ্রেসের জন্য সবচাইতে বেশি। কিন্তু তার কারণ হচ্ছে কংগ্রেস ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিলেন। কংগ্রেস একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। ইডি যেটা করলো অভিষেক ব্যানার্জিকে 8 ঘন্টা ধরে, যে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দিল না সেই ভবানীপুরের থেকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি কংগ্রেসকে আক্রমণ করলেন। সুতরাং এটার বার্তা কি? উনি ত্রিপুরায় যাদের এই মুহূর্তে কোন অর্গানাইজেশন 2 বছর 4 বছর সময় নিন, তারপর ভেবে দেখা যাবে যে আপনি কতদূর কি করতে পারেন। আমি শুধু একটা অন্য বিষয় এখানে বলছি। দেখুন 2021 সালে যখন বিধানসভা নির্বাচন সংগঠিত হলো, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার রাজ্যে বিজেপি বিরোধী ভোট যদি কোথাও দিতে হয় সেটা আপনি আমাকে দেন, সেটা অন্য আর কাউকে দেবেন না, কারণ আমি এখানে শক্তিশালী। আচ্ছা, তাহলে যে যেখানে শক্তিশালী ফর্মুলা তো সেম, তাহলে ত্রিপুরায় যে শক্তিশালী সেখানেই একই ফর্মুলা নয় কেন? গোয়ায় যে শক্তিশালী সেখানেই একই ফর্মুলা নয় কেন? অর্থাৎ তার মানে কি? তার মানে খুব পরিষ্কার। আমি তো একটা খুব সোজা ভাষায় এটা বারবার বলি, যেটা একটা সিঙ্গেল ফর্মুলা, এই ফর্মুলাতে ফেলতে পারলে সব অঙ্ক মিলে যাবে। কেন্দ্রে মোদি, রাজ্যে দিদি, রাজ্যে দিদি, কেন্দ্রে মোদি। এই যে ক্ষমতা সেপারেশনটা খুব সুন্দরভাবে সুকৌশলে হয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একটা ট্রোজেন হর্স, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ট্রোজেন হর্স, বিজেপি ট্রোজেন হর্স। তার কারণ দেখুন, বিজেপি কি বলছে, তৃণমূল কি বলছে, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আরএসএস কি বলছে, ইম্পর্টেন্ট হলো আরএসএস কি ভাবছে, ইম্পর্টেন্ট হলো আরএসএস এর মস্তিষ্ক থেকে কি বেরোচ্ছে, ইম্পর্টেন্ট সেইটা। সেই জায়গা থেকে দেখুন, বিজেপিটাকে দেখতে খারাপ বলে আমরা তার বিরুদ্ধে লড়াই করি, নাকি নরেন্দ্র মোদীর দাড়িগুলো সাদা হয়ে গেছে বলে আমরা তার বিরুদ্ধে লড়াই করি? না তো, তাদের নির্দিষ্ট একটা মতাদর্শ রয়েছে, আমরা সেই মতাদর্শের বিরুদ্ধে লড়াই করছি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন সেই মতাদর্শের অপোজ করতে শুনেছেন? শোনেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলেন, এমনকি আমি কয়েকদিন আগে একটি শোতে ছিলাম, সেখানেও তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি স্পোক্স পার্সন বলে উঠলেন যে অটল বিহারী বাজপেয়ীর সময়তে বিজেপি ভালো ছিল, এখন বিজেপি খারাপ হয়েছে। বিজেপির ভালো বিজেপির খারাপ বলে তো কিছু নেই। যে কোনো দুটো ঘটনা, বারবার আমি আপনাদের দর্শকদেরকে অনুরোধ করছি এটা আপনারা ভাবুন, বিজেপিকে যে দুটো ঘটনা ভারতবর্ষের বাদবাকি সব রাজনৈতিক দলের থেকে আলাদা করতে পারে, 1 বাবরি, 2 গুজরাট, এর বাইরে আর কোনো ঘটনাই নয়। আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি এবং দলও মনে করে, বাবরি মসজিদ ভাঙবার পরে এবং গুজরাট দাঙ্গার পরবর্তী সময় থেকে এই দলটাকে আপনি বাকি অনেকগুলো দলের থেকে আলাদা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই দল, বাবরি মসজিদ ভাঙবার পরেও যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে জোট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই দল, গুজরাট দাঙ্গার সময়তে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। সুতরাং আজকে হঠাৎ বিজেপি খারাপ হয়ে গেল নাকি? বিজেপির সবচাইতে খারাপতম দুটো ঘটনার পরে আপনি জোট করলেন, আপনার চোখে আজকে বিজেপি খারাপ? সুতরাং আপনাকে বুঝতে হবে যে বিজেপির যে গোটা আইডিওলজি, ইন্ডিয়া টুডের কনক্লেভে বসে বললেন আরএসএস এর সাথে আমার তো কোনো লড়াই নেই, কারণ আরএসএস তো ভোটে লড়ে না। আপনিও জানেন, আমিও জানি যে আরএসএস আসলে, বিজেপি হচ্ছে আরএসএস এর যে প্রোপাগান্ডা সেইগুলোকে পলিটিক্যালি এস্টাবলিশড করে, কম বেশি আমরা সবাই জানি। আপনি যদি কাশ্মীরের 370 থেকে শুরু করে সমস্ত বিষয়ে বেশি আলোচনার মধ্যে যেতে চাইছি না, এগুলো কার আলোচনা ছিল, কাদের দাবি ছিল, সবাই আমরা জানি তো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গুড বিজেপি, ব্যাড বিজেপি, আমাদের কথায় কোনো গুড অ্যান্ড ব্যাড বিজেপি নেই। আমাদের কথা হচ্ছে বিজেপির যে মতাদর্শ, সেই মতাদর্শ হচ্ছে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটির অপোজিটে দাঁড়িয়ে আছে। ওনারা ডাইভার্সিটিতে বিশ্বাসই করেন না। ওনাদের মতে হচ্ছে একটা ধার্মিক ভাবনা চিন্তার মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে ওনাদের প্রাথমিক কাজ। এবং সেখান থেকে দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আউট অ্যান্ড আউট 2024 সালে বিজেপি বিরোধী শক্তিদেরকে নিয়ে লড়াই হবে। কোনো দল যদি মনে করে যে সেই দল ইডি সিবিআই এর থেকে বাঁচবার জন্য, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিরোধী ভোট ভাগাভাগি করবে, মানুষ সচেতন, মানুষ সজাগ, মানুষ প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর ত্রিপুরা বিধানসভা নির্বাচন, আমরা জানি যে ত্রিপুরায় পৌরসভা নির্বাচন খুব সামনে, কতটা আশাবাদী? প্রথম কথা হচ্ছে যে ত্রিপুরায় হাহিংস করা সন্ত্রাস চলছে। এখানেও নমিনেশনের সময়তেও একটা বিশাল জায়গা জুড়ে সন্ত্রাস চলেছে, পশ্চিমবঙ্গের মতোই। কারণ পশ্চিমবঙ্গের মডেল আর ত্রিপুরার মডেলের মধ্যে আপনি খুব বিশেষ তফাৎ পাবেন না। কারণ গতবারেরও যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় প্রায় 94 বা 96% জায়গায় ক্যান্ডিডেট দিতে দেয়নি।
পঞ্চায়েত নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দৌড়াতে আমাদের এখানে সম্ভবত 32 বা 34% এরকম একটা জায়গাতে কোনো ক্যান্ডিডেটই দিতে দেয়নি। সুতরাং এই যে বিরোধী শূন্য রাজনীতি করবার যে একটা চাহিদা, এটা তৃণমূল এবং বিজেপির মধ্যে বর্তমান এবং সারা জীবন ছিল, আমরা কম বেশি সবাই জানি। দেখুন, ত্রিপুরা নিয়ে আমরা আশাবাদী, বারংবার বলছি এই কারণেই, কারণ ত্রিপুরার মানুষ দুটো সরকারকে, বামফ্রন্টের সরকার এবং তার সাথে বর্তমান সময়ের বিজেপির সরকারকে নিজেদের মধ্যে তুলনা করে বুঝতে পারছেন যে কোন সময় তারা ভালো ছিলেন, কোন সময় তারা মনের কথা বলতে পারতেন, কোন সময় তাদের ন্যূনতম যে চাহিদা সেই চাহিদাগুলো সুরক্ষিত হতো, কোন সময় বিরোধীরা রাজনীতি করবার জায়গা পেতেন, কোন সময় বিরোধীরা বিধানসভার অভ্যন্তরে হোক, রাস্তায় হোক, তারা তাদের কথা বলবার জায়গা পেতেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আশাবাদী আসন্ন সমস্ত নির্বাচনে বামফ্রন্ট একক শক্তিতে সেখানে লড়াই করে সাফল্যের সাথে মানুষের আশীর্বাদ নিয়েই প্রশাসন চালাবে বলে আমাদের বিশ্বাস। ত্রিপুরার বিষয়ে কথা বললাম অ্যাডভোকেট সাইন ব্যানির সাথে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করুন ন্যাশনাল বার্তা।